বিভিন্ন ধরনের অপতৎপরতা দেখছি। এই লোকগুলো জামাতের, এই লোকগুলো শিবিরের, এদেরকে কি পয়েন্টে আনতে হবে, এবং তারা যদি এই ভূমিকা রাখতে যান তাহলে কখনোই আপনি একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। বোর্ড অফ ডিরেক্টরসে বিএনপি সমর্থক লোক থাকতে পারে, জামাত সমর্থক লোক থাকতে পারে, অন্যান্য বামপন্থী থাকতে পারে, সেকুলার থাকতে পারে, নন সেকুলার থাকতে পারে। এটা দিয়েই তো প্রতিষ্ঠান গড়ে ওঠে। এখানে অমুক ব্যাংকটি অমুক দলের, অমুক ব্যাংকটি অমুক দলের, এটাই তো হচ্ছে মানে জাতিকে বিভাজিত করা। এটাই হচ্ছে মানে একটি জাতিকে ঐক্যবদ্ধ করার বদলে বিভাজিত করা, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র তৈরি করা। যারা যে সমস্ত ছেলেরা, আমি বিশেষ করে সেই বিশেষ ইসলামপন্থী দলটির যারা একসময় হয়তো ছাত্র জীবনে শিবির করেছেন, তারা ক্যাডার সার্ভিসে চান্স পেয়েছেন, কিন্তু তারপরেও যদি তারা শিবিরেরই ক্যাডার থেকে যান তাহলে এই রাষ্ট্রটি একটি ফাংশনাল রাষ্ট্র হবে না। এই রাষ্ট্রটি একটি আর্টিকুলেট রাষ্ট্র হবে না। আর এইভাবে দল যদি খোঁজ খবর রেখে যে এই লোকগুলো জামাতের, এই লোকগুলো শিবিরের, এদেরকে কি পয়েন্টে আনতে হবে, এবং তারা যদি এই ভূমিকা রাখতে যান তাহলে কখনোই আপনি একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। যখনই ক্যাডারদেরকে আপনি বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করবেন, তারা সুষ্ঠু নির্বাচন করতে দেবে না প্রশাসনের মধ্যে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50-টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্ব জুড়ে। আজকে আমরা শুনি যে মন্ত্রী পরিষদ সচিব তিনি জামাতের লোক। আমি মাহফুজ সাহেবকে উপদেষ্টা, তাকে আমি বলতে চাই, দীর্ঘদিন ধরে জনপ্রশাসনের সচিব যাকে আপনারা করেছিলেন কন্ট্যাক্ট সার্ভিস, সেই কন্ট্যাক্ট সার্ভিসের লোক তিনি একেবারে গোড়া থেকেই বিএনপি বিরোধী একজন লোক ছিল, যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে মামলা দিয়েছিলেন। মানে একেবারে গুছিয়ে কিভাবে মামলা দেওয়া যায়, মিথ্যা মামলা সাজিয়েছিলেন। তাকে আপনারা দীর্ঘদিন ধরে রেখেছিলেন। তাহলে তারাই যে দায়িত্বটি পালন করেছে সেটা হচ্ছে খুঁজে খুঁজে যে ছেলেগুলি হয়তো ছাত্র জীবনে ছাত্র দল করেছে বা বিএনপি পরিবারের ছেলে, তাদেরকে তারা দূরে রাখার চেষ্টা করেছিল। তাই সব গুরুত্বহীন জায়গায় ফেলে রেখেছেন, ওএসডি করে রেখেছেন। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর বা 5 তারিখে পতনের পরে আপনার কি বলে যে হয়তো যারা বঞ্চিত ছিল তাদের প্রমোশন হয়েছে, কিছু মানুষের প্রমোশন দিয়েছেন, কিন্তু কাউকে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় দেননি। কিন্তু আমরা দেখেছি যে আরেকটি যে রাজনৈতিক দলটির কথা বললাম, তাদের লোকগুলো কিন্তু বিভিন্ন জায়গায় অত্যন্ত সুচারুভাবে বসানো হয়েছে। তাহলে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে তো বিএনপির মনে তো শঙ্কা আসতেই পারে। যেখানেই যায় সেখানেই আমরা দেখি প্রশাসনের মধ্যে লোকের কথার সুর ভিন্ন রকম। আপনি আপনার ছাত্র দলের ব্যাকগ্রাউন্ড আছে, তাকে তো কন্ট্রাক্ট সার্ভিসে নেননি, জাকির হোসেন কামালকে তো নেননি, কোন মন্ত্রণালয়ের সচিব পদে দিতে। আব্দুর রৌফকে বসিয়ে তাকে সরিয়ে দিয়েছেন অ্যাডিশনাল সেক্রেটারি। তরিকুল ইসলামকে আপনারা গুরুত্বহীন জায়গায় ফেলে রেখেছেন, তাদেরকে তো দেননি। তাহলে আমি মাহফুজ সাহেবকে বলবো যে আপনি বলছেন বিএনপি আর আওয়ামী লীগ কামড়াকামড়ি করে তারা বসেছে, কোথায় বসেছে? এটা তো আমার কাছে তো মনে হচ্ছে একটা ভয়ঙ্কর নীলনকশার মধ্যে তারা রয়েছেন। কে এখানে যুদ্ধের কথা বলছে? আমরা বিভিন্ন ধরনের অপতৎপরতা দেখছি, আমরা বিভিন্ন ধরনের অপতথ্য প্রচার দেখছি। সেটার বিষয়ে যতটুকু আমাদের ডিফেন্ড করা দরকার আমরা সেটা বলছি নানাভাবে। আমাদের দেশের লোকরা তারা বিভিন্ন মিডিয়ায় কথা বলছেন, আইটি প্রযুক্তিতে তারা কাজ করছেন, কিন্তু উনি যেটা বলছেন, আমি এই টার্মটা শুনিনি, কি হিন্দ যে শব্দটা বলছেন, হ্যাঁ গাজ্জাতুল হিন্দ, এই যে নতুন টার্মিনোলজি নিয়ে এসে আপনি তো একটা মানে কি আগ্রাসনের পথ তৈরি করার মানে আপনি পথ সুগম করে দিচ্ছেন। এটা কেন? এটা তো আমি মনে করি এটা আপনি রাষ্ট্রবিরোধী কথা বলেছেন, উনি সম্পূর্ণরূপে রাষ্ট্রবিরোধী। সেরকম মানে যদি পরিস্থিতি যদি তাই দাঁড়ায় কখনো কিভাবে, এটার জন্য দেশের জনগণ প্রস্তুত। উনি কে, ওনারা কে আলাদাভাবে
একটা ইয়ে তৈরি করবেন, দেশের স্ট্যান্ডিং আর্মি আছে, নৌবাহিনী আছে, এয়ারফোর্স আছে, আরো বিভিন্ন প্রতিষ্ঠান আছে, জনগণ আপনার গণযুদ্ধের জন্য তারা প্রস্তুত হয় পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে হয়েছে। কিন্তু তার এই বক্তব্যের মধ্যে দিয়ে তো আমি ভিন্ন একটা সুর পাচ্ছি। এটা একটা চরম মানে বিপদের দিকে, বিপদের ইঙ্গিত দিচ্ছে তার এই বক্তব্যের মধ্যে, এবং দেশের সার্বভৌমত্বকে দুর্বল করার ইঙ্গিত রয়েছে তার